অলরাইট, সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে ঢাকা এফএম, এবং আমরা জানি ঢাকা এফএম ইজ এ নাম্বার ওয়ান স্টেশন অ্যাজ ফার এজ রেডিও ইজ কনসার্ন। আমার সাথে যারা যুক্ত আছেন তারা, আমাদের সাথে ফেসবুকে যারা যুক্ত আছেন তারাও জানেন যে আগামী ১ ঘন্টা আমরা আসলে বেসিক্যালি উই ওয়ান্ট টু ডিসকাস দ্য স্কিলস টু গ্রো। অ্যান্ড আমরা জানি যে যে আমাদের প্রফেশনাল লাইফ, আমাদের এন্টারপ্রেনারশিপ, আমরা যারা বিভিন্ন জায়গায় কাজ করি, তাদের ক্ষেত্রে অসম্ভব ইম্পর্টেন্ট ম্যাটার করে যে হাউ স্কিলফুলি উই আর পারফর্মিং। আমরা যারা এই মুহূর্তে বিশ্বকাপ খেলা দেখছি, আমরা জানি যে ইভেন বড় বড় টিম যারা আছে, ফর এক্সাম্পল দে আর অলসো ডুইং প্র্যাকটিস এন্ড দে আর ট্রাইং টু ডু, তারা ভালো কাজ করার চেষ্টা করছে, ভালো ফুটবল খেলার চেষ্টা করছে, এবং ইটস অল অ্যাবাউট দ্য হাউ দে ক্যান পারফর্ম। এবং পারফরমেন্স ইজ দ্য নেম অফ দ্য গেম। আমরা যদি খেলার ক্ষেত্রে চিন্তা ভাবনা করি, সেম অ্যাজ ফার এজ ইউর ক্যারিয়ার ইজ কনসার্ন, ইউর গ্রোথ ইজ কনসার্ন, ইউর বিজনেস ইজ কনসার্ন, আপনি এন্টারপ্রেনারশিপ করেন, যাই কিছু করেন না কেন, ইউ হ্যাভ টু পারফর্ম। এবং এই পারফর্ম করার জন্য আমরা এই শোটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করছি। আমি কামরুল হাসান হোস্টিং করছি। আপনারা আমাকে যারা চেনেন বা চেনেন না, আই বিন ওয়ার্কিং ইন দ্য ডিফারেন্ট ইন্ডাস্ট্রি 27 ইয়ার্স প্লাস, এবং মাল্টিন্যাশনাল, ন্যাশনাল, কংগ্লোমারেট বিভিন্ন জায়গায় কাজ করেছি। সেটা হচ্ছে আজকের প্রোগ্রামের যেটা বেসিক উদ্দেশ্য, সেটা হচ্ছে যে ঢাকা এফএমের একটা স্পেশাল উদ্যোগ, যেটা নিউ শো বলছি আমরা। এটা আমরা স্টার্ট করেছি রিজন বিহাইন্ড, যে আমরা বিলিভ করি যে আমাদের দেশের যারা আছেন, ইয়াং তরুণ যারা আছেন, যারা ট্যালেন্টেড যারা ইউথ আছেন, they have a extreme prospect, এবং the days are going to be more and more competitive down the line. যত দিন যাচ্ছে তত ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে দেখছি, এবং ব্রিলিয়ান্ট যারা আছেন, দ্যাট ইজ নট এনাফ, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ নিড টু পারফর্ম ডাউন দ্য লাইন। আমাদের সবাইকে পারফর্ম করতে হয়, এবং যেহেতু আমাদেরকে পারফর্ম করতে হয়, তো আমাদের প্রতিনিয়ত আমাদেরকে স্কিলকে ডেভেলপ করতে হয়, এবং দ্যাটস ওয়াই দ্য নেম অফ দ্য শো, স্কিলস টু গ্রো। এবং আমি হোস্টিং করছি, একটু আগে বললাম, আমার নাম কামরুল হাসান। যারা আমাদেরকে চেনেন বা জানেন না, কর্পোরেট ওয়ার্ল্ডে যারা আছেন তারা মোরলেস, কিছু কিছু মানুষ তো চেনেই বটে। যারা একেবারে নতুন যুক্ত আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে একটু সময়, ডাউন দ্য লাইন 45 মিনিটস আমরা একসাথে থাকি, আমরা আলোচনায় একটু মনোনিবেশ করি। এবং আমার মনে হয় যে ইন দিস শো পার্টিকুলারলি আমার সাথে প্রতিদিনই কোনো না কোনো গেস্ট থাকে। আজকে আনফরচুনেটলি আমার যিনি গেস্ট ছিলেন, she was somehow অসুস্থ, আজকে একটু অসুস্থ থাকার জন্য আসতে পারেন নাই, বাট আমি একাই শোটাকে টেনে নিব, এবং হোপফুলি নেক্সট 45 মিনিটস আমি আমার নিজস্ব ধ্যান ধারণা থেকে বিভিন্ন ধরনের টিপস দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা দেখছেন তারা, আমরা জানি, আগে ডিক্লেয়ার করেছি আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে নেগোসিয়েশন স্কিলস। এবং নেগোসিয়েশনকে অলওয়েজ বলা হয় যে বিগেস্ট স্কেল অ্যাজ ফার এজ বিজনেস ইজ কনসার্ন, অ্যাজ ফার এজ ম্যানেজমেন্ট ইজ কনসার্ন। এবং আমি এটা নিয়ে ব্যক্তিগতভাবে একটা ফেসবুক লাইভ করেছিলাম 2 দিন আগে, এবং আমার কাছে প্রচুর কোয়ারিজ ছিল, এবং সব কোয়ারির উত্তর ওই মুহূর্তে দিতে পারি নাই। আজকেও যারা, কারো যদি কোয়ারি থাকে, কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে জানাবেন। গোলাম গাউস রাসুল অলরেডি যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ রাসুল সাহেব। আর আমি জাস্ট স্টার্ট করি, তারপরে ডেফিনেটলি যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আস্ক মি দ্য কোয়েশ্চেনস। আমি চেষ্টা করব সেটার রাইটফুল সলিউশন দেওয়ার জন্য। যেটা বলছিলাম হচ্ছে, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে নেগোসিয়েশন স্কিলস। এবং আমরা যারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা প্রতিদিন ব্যস্ত থাকি নিজেকে গ্রো করার জন্য, সকাল থেকে উই স্টার্ট ওয়ার্কিং, এবং প্রতিটা মুহূর্তেই কিন্তু আমাদেরকে নেগোসিয়েট করতে হয়। আপনি যখন ঘুম থেকে উঠেন, দেন ইউ নিড টু স্যাক্রিফাইস ইউর স্লিপ, দেন ইউ নিড টু নেগোশিয়েট। আপনি যখন ঘর থেকে বেরোচ্ছেন, যদি আপনি যানবাহন ঠিক মতো না থাকে, তাহলে আপনাকে নেগোশিয়েট করতে হয়। আপনি যখন গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালার সময় ট্রাফিক জ্যামে যখন বসে থাকেন, তখন আপনাকে নেগোশিয়েট করতে হয়। অনেক ঝুঁকি ঝামেলা পার হয়ে যখন আপনি অফিসে যান, একটু লেট হইলে যখন বসের জারি খান, তখন আপনাকে নেগোশিয়েট করতে হয়। আবার কাজ করতে গিয়ে যখন কলিগদের সাপোর্ট নিতে হয়, তখন আপনাকে নেগোশিয়েট করতে হয়। ইভেন ইন সাম কেসেস ওয়ান্স ইউ আর যে আপনি যখন একটা চাও খেতে চান, তখনও কিন্তু আপনার পিয়নকে একটা নেগোশিয়েট করতে হয়। সো নেগোসিয়েশন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্কিল। আই উড রিপিট দ্য ওয়ার্ড, নেগোসিয়েশন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্কিল, যার মাধ্যমে আপনি কিন্তু আপনার প্রফেশনাল কেরিয়ারে বিশাল একটা পরিবর্তন আনতে পারেন। আমি আমার ব্যক্তিগত প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, সেটা হচ্ছে যে অনেক ছেলে মেয়ে
যারা কেরিয়ার শুরু করে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফর ওয়ান অফ দ্য সফট স্কিল দ্যাট ইজ নেগোসিয়েশন স্কিলের অভাবে পরবর্তীতে রাইটফুলি যতটুকু পারফর্ম করা দরকার সেই পারফরমেন্সটা সে করতে পারে না। সোহেল রানা যুক্ত আছেন, আমি দেখতে পাচ্ছি যে স্যার আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। যারা যুক্ত আছেন তারাও একটু লাইভটা শেয়ার করতে পারেন, বিকজ যে আমরা সবাই মিলে যদি একসাথে দেখি তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকটা মুহূর্তে উই নিড টু নেগোশিয়েট, এবং এই জায়গাটায় অনেক সময় আমরা ভুল করি যে নেগোসিয়েশন অ্যান্ড বার্গেনিং দুইটা শব্দ কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। ওই দিনও একজন কোয়েশ্চেন করেছিল যে বার্গেনিং কি করা যাবে কিনা। বার্গেনিং ইজ নট নেগোসিয়েশন, বার্গেনিং ইজ অল অ্যাবাউট ইরিটেটিং, বার্গেনিং ইজ অল অ্যাবাউট সামহাউ যার সাথে আপনি নেগোশিয়েট করতে যাচ্ছেন সে হয়তোবা আপনার এই কথা পছন্দ নাও করতে পারে। এবং নেগোসিয়েশন ইজ অল অ্যাবাউট উইন ইন প্রপোজিশন। উইন ইন প্রপোজিশন মানে হচ্ছে যে আমি কারোর সাথে যদি কোনো ব্যাপারে কোনো আইডিয়া, কোনো কনসেপ্ট, কোনো বিজনেস প্রপোজিশন, কোনো একটা ইস্যু নিয়ে যখন নেগোশিয়েট করি তখন বোথ পার্টি ফিলস দ্যাট আই ওয়ান, আমি জিতছি। আসলে এটাই মেন গল্প, যে যার সাথে নেগোশিয়েট করছেন সে মনে করে যে আমি এই খেলায় জিতে গেছি, এবং যে নেগোশিয়েট করছে সেও ফিল করে যে আই এম সামহাউ আই এম অলসো দ্য উইনার। As I was discussing, it's one of the very critical success factor as far as growth is concerned. One of the very critical success factor as far as growth is concerned. এবং এটাকে যদি পুরোপুরি আমরা এক্সপিডাইট করতে না পারি, এক্সট্রাপোলেট করতে না পারি, তাহলে আমাদের অনেক সময় প্রবলেম যেটা হয় যে অনেক ব্রিলিয়েন্ট থাকার পরেও, অনেক অনেক ভালো কাজ করার পরেও, অনেক এক্সট্রা হার্ড ওয়ার্ক করার পরেও সামহাউ হি অর শি ফেলিং টু টাচ দ্য সাকসেস। যে তো একটা এখন বলতেই পারেন যে আমি এত কাজ করে আবার নেগোসিয়েশনে কি আছে, আমার কাজ তো আমারটা দেখিয়ে নেবে। নো, সো ইউ হ্যাভ টু নেগোশিয়েট ইন ভেরিয়াস ওয়েজ। দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিং উই নিড টু আন্ডারস্ট্যান্ড। যেটা বলছিলাম যে আজকে নেগোসিয়েশনের ক্ষেত্রে আমরা যদি এটাকে বলা হয় নেগোসিয়েশন স্কিল ইজ অল অ্যাবাউট লার্নিং দ্য আর্ট অফ নেগোসিয়েশন। এটা আমাদের জানা খুব দরকার, কিভাবে নেগোসিয়েট করবো এবং কি কি কারণে কিভাবে নেগোসিয়েট করা যায়, কোন কোন জিনিসগুলি আমাদের কাছে বেশি থাকলে আমরা নেগোশিয়েট করতে পারি, সেই জিনিসগুলি জানা খুব জরুরি। আমি সেইগুলি কয়েকটা জিনিস হয়তোবা আমার নেক্সট 45 মিনিটস আই উইল বি ট্রাইং টু শেয়ার, এবং আমি চেষ্টা করব তার মাধ্যমে যদি আমরা আমাদের যারা দর্শক বা মানে ফেসবুকে যারা যুক্ত আছেন অথবা ঢাকা এফএম এই মুহূর্তে 90.4 যারা যুক্ত আছেন তাদের কোনো না কোনো কাজে লাগবে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিং উইল বি ডিসকাসিং টুডে। অলরাইট, সো ওয়ান্স ইউ ওয়ান্ট টু ডু দ্য নেগোসিয়েশন, যার সাথে নেগোসিয়েট করবেন, তাহলে প্রথম যে প্রবলেমটা হয়, আমরা যখন কোনো আইডিয়া এক্সপ্লেইন করতে যাই, আমরা যখন কোনো একটা বিজনেস পিচ করতে যাই, অথবা আমরা যখন কোনো পারফরমেন্স শো করতে যাই, তখন সবচেয়ে বড় নেগোসিয়েশনের প্রথম যে পদক্ষেপ সেটা হচ্ছে হাউ গুড ইউর অ্যাডাপ্টিবিলিটি। আপনি কতটুকু সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করছেন। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয় কি যে আমরা কোনো কারণে অল্পতেই আমরা উই লুজ, অথবা আমরা কোনো টেম্পারমেন্ট লুজ করি, এবং যেহেতু নেগোশিয়েট করতে যাই মানে কি আপনার কোনো একটা কাজের দরকার আছে, অথবা আপনি কোনো একটা আইডিয়া সেল করতে যাচ্ছেন, অথবা আপনি কোনো কারণে কাউকে কনভিন্স করতে যাচ্ছেন। তো কনভিন্স করতে গেলে তার মানে কি আপনার প্রত্যেকটা কাজে যে আরেকজন যার কাছে আপনি কনভিন্স করতে যাচ্ছেন সে যে আপনার কথায় পুরোপুরি কনভিন্সড হবে তার কোনো মানে নেই। তখন হয়তোবা সামহাউ ইউ আর গেটিং ইরিটেটেড। যখন আপনি ইরিটেট ফিল করছেন তখন আপনার বডি কিন্তু একটা সিগন্যাল দিচ্ছে অপোনেন্টের কাছে, সেই সিগন্যালটার মাধ্যমে সে কিন্তু বুঝতেছে যে আপনি আস্তে আস্তে রাগ করতেছেন, এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কনস্ট্রেইন। তখন কিন্তু আপনি খেলাটায় হেরেও যেতে পারেন। যে আইডিয়া বা যে কথা নিয়ে আপনি নেগোশিয়েট করতে যাচ্ছেন, যদি সে কোনো কারণে বুঝে যে আপনি আসলে ইরিটেটেড, তখন কিন্তু আপনি তার সাথে নেগোশিয়েট করতে পারবেন না। এবং এইটাকে বলা হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি। অ্যাডাপ্টিবিলিটি যদি ঠিকঠাক মতো না থাকে, যেটা তারপরে দিস ইজ ওয়ান বিকামস ভেরি টাফেস্ট স্কিল। আমরা খুব অল্প সময়ই যে we want to get the result. So আপনি যদি কোনো কারণে কোনো আইডিয়া পিচ করতে যান, যার কাছে আইডিয়া দিচ্ছেন সে মনে করতেছে যে না তোমার আইডিয়া ভালো না, সে মনে করতেছে যে না ইউ আর স্টুপিড, সে মনে করতেছে যে ইউ আর ডুইং সামথিং রং। তখন যদি আপনি আবার ইউ রিঅ্যাক্ট সামহাউ, তখন হলো কি আপনার যে কারণে আপনি যে উদ্দেশ্যে মিটিংটা ফেলছেন, যে উদ্দেশ্যে আপনি কথা বলছেন, সেই উদ্দেশ্যটা আপনার সাকসেসফুল নাও হতে পারে। সো এক্সকিউজ মি, যেটা বলছিলাম যে এই যে সিচুয়েশনটা হ্যান্ডেল করা, এই যে এবিলিটিটা, এইটার নামই হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি। অ্যাডাপ্টিবিলিটি যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি দেয়ার ইজ চান্স টু লুজ দ্য গেম।
এখন বিশ্বকাপ খেলা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিতে চাই, তাহলে আপনি বুঝতে পারবেন, তাহলে আমাদের জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল। আমরা জানি 2 দশক আগে অথবা 1 দশক আগে দেয়ার ইজ এ বিগ গেম, ফ্রান্সের সাথে একটা খেলা হচ্ছিল, সেখানে জিনাদিন জিদান ওয়াজ প্লেইং, জেনাদিন জিদান, এবং একটা পর্যায়ে আই ক্যান রিমেম্বার 86 মিনিটে, 86 মিনিটে অথবা 80 মিনিটের পরে সামহাও তার অ্যাডাপ্টিবিলিটি কমে যায়, এবং কমে যাওয়া সে মাথা দিয়ে আরেকটা প্লেয়ারকে হার্ড করে, and at the end of the day Zidane got the red card and he went out from the play and the France lost the game. You see, it was a play of 90 minutes. 90 মিনিটের খেলায় সে অ্যাডাপ্টেড থাকে নাই, এবং শেষ পর্যায়ে সে তার হোয়াট হ্যাপেন্স যে সে আসলে তার টেম্পারমেন্ট, সে আসলে তার রাগ, সে তার ক্রোধ ধরে রাখতে পারে নাই, কারণ অপোনেন্টের টার্গেটই ছিল যে এই প্লেয়ারকে যদি কোনোভাবে রেস্ট্রিক্ট করা যায় তাতে করে দে উইল উইন, এন্ড দে আর সাকসেসফুল, বিকজ তার কাজই ছিল তাকে বিরক্ত করা। এবং এই 90 মিনিটের অ্যাডাপ্টেশনের অভাবে একটা প্লেয়ার কিন্তু ফাইনালি he failed to get the golden boot, এবং we agree that Zidane is one of the greatest player in the world, এবং বড় বড় প্লেয়াররাও কিন্তু অনেক সময় রাগ ধরে রাখতে পারেন। আমরা জানি যে ম্যারাডোনার মতো প্লেয়াররাও মারামারি করেছে, আমরা জানি মেসির মতো প্লেয়াররাও মারামারি করেছে। তো যে হোয়াট হ্যাপেন্স, আমরা জানি ক্রিকেটে রিসেন্ট টাইম আমরা এই বছরের কোন এক সময় সাকিব আল হাসান, আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার, সেও কিন্তু পিচে অ্যাটাক করেছিল, বিকজ হি ফেল টু কন্ট্রোল হিজ অ্যাঙ্গার, অ্যাডাপ্টিং, এই যে নিষ্ক সিচুয়েশনটাতে অ্যাডাপ্ট করা, এটা কিন্তু পারে নাই। এবং এই জন্য দেখা যায় বড় বড় প্লেয়াররা অনেক সময় লুজ করে, টেম্পারমেন্ট হারায় ফেলায় পরে অ্যাডাপ্টিবিলিটি নষ্ট হয়, এবং এই প্যাশনসটা কমে যায়, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে যে জন্য উইন করার জন্য কাজটা দেয় সেটাও কিন্তু তার কাছ থেকে চলে যেতে পারে। এটা একটা বড় এক্সাম্পল, এটা বড় বড় মানুষও ভুল করে। তা আমি যেটা বলছিলাম যে এই সিচুয়েশনাল অ্যাডাপ্টিবিলিটি যেটাকে আমরা বলছি, সেটাকে বলা যে ওয়ান অফ দ্য টাফেস্ট স্কিল। এই টাফেস্ট স্কিলটা যদি আমরা অ্যাডাপ্ট করতে পারি, তখন হয় কি যে আমরা সিচুয়েশনের সাথে মানাইতে পারি। কোন একটা অফিসে গেলেন, অফিস যাওয়ার পরে সে দেখা যাচ্ছে যে আপনাকে 2 ঘন্টা বসায় রাখছে, আপনি মনে মনে মেজাজ খুব খারাপ যে কি এমন ইম্পর্টেন্ট ব্যক্তি হলো যে আমার 2 ঘন্টা বসায় রাখছে, 1 ঘন্টা বসায় রাখছে, তো আপনি আস্তে আস্তে সিচুয়েশন অ্যাডাপ্ট করতে পারছেন না। বাট আমি অন্যভাবে যদি বলি যে এই যে 1-1.5 ঘন্টা আপনাকে কোনো কারণে বসায় রাখলো, তখন আপনি নতুন কিছু চিন্তা করেন, তখন নিজকে কুল ডাউন করেন, তখন আপনি ফিউচার প্রসপেক্ট দেখেন, আপনি কিভাবে কি করা যায়, তখন আপনি বিজনেস প্রসপেক্ট গুলি খুঁজে বের করেন, তখন আপনি রাগ অভিমান না করে ইউ বিকাম অ্যাডাপ্টেড with the situation. That makes a sense. That is called negotiation, and one of the biggest part that is adaptability. আমাদের অনেক সময় প্রবলেম হয় যে আমরা যখন বসের সাথে কথা বলি, তখন যেটা হয় যে আমার সমস্ত কথা তো আমার বস মানে না, তখন হয় কি আমিও রেগে যাচ্ছি, আমারও মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, এটা কিন্তু বস আবার বুঝতে পারে। এটা হলো একটা জিনিস। আপনি যখন টিমের সাথে কথা বলছেন, আপনার কলিগের সাথে কথা বলছেন, আপনার সমস্ত কথা সে এগ্রি নাও করতে পারে, তখন আপনি আবার রেগে গেলেন, ইউ আর গোয়িং টু বি অ্যাংরি, ইউ আর নট অ্যাডাপ্টেড। আপনি যখন আপনার টিমের সাথে কথা বলছেন, টিম যখন কোনো আইডিয়া দিতে চাচ্ছে, ইউ আর এ লিডার, ইউ আর সুপারভাইজার, ইউ আর এ বস, যখন টিম আপনাকে কোনো আইডিয়া দিচ্ছে, তখন মাইট বি টিম ইজ গিভিং দ্য স্টুপিড আইডিয়া, বাট আপনি কিন্তু রেগে যাচ্ছেন, সো ইউ আর নট অ্যাডাপ্টেড উইথ দ্য সিচুয়েশন। সো দিস ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, নট ফর দ্য ডেপুটি, it is equally for the colleagues, it is equal for the boss. So adaptability is one of the key thing as far as negotiation is concerned. যাদের কোশ্চেন আছে আমাদেরকে কোশ্চেন করতে পারেন, বিকজ I want to see the good questions over here, এবং ওইখান থেকে আমি চেষ্টা করব যে যদি কারো কোনো কোয়ারিজের উত্তর। সোহেল রানা একটা কোশ্চেন করেছেন, স্যার আমি ঠিক দেখতে পাচ্ছি না, আমি সাপ্লাই চেইন, ওই দিনও আপনি কোশ্চেন করেছেন সোহেল রানা, সেম কোশ্চেন আপনি করেছিলেন, আই বিলিভ দ্যাট আমার শোতেও কোশ্চেন করেছিলেন, সেম কোশ্চেন। হাওয়ার আমি বোধহয় ওই দিন আপনাকে উত্তর দিয়েছিলাম। তারপর আমি দেখি আমি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কর্মরত আছি, আমি কিভাবে কেরিয়ার ডেভেলপ করতে পারি, বিস্তারিত বললে উপকৃত হতাম। সোহেল রানা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি শো ফলো করেন, আমার শো এবং আমার পার্সোনাল শো ফলো করেন, হুইচ ইজ নাইস। সাপ্লাই চেনে যদি আপনি কাজ করতে চান, এবং একটা অর্গানাইজেশন পাবেন না সাপ্লাই চেন ইন্টিগ্রেশন ছাড়া কাজ করতেছে, সেটা আপনি এফএমসিজি ইন্ডাস্ট্রি হোক, সেটা আপনার এনি অফ দ্য ইন্ডাস্ট্রি, দ্যার ইজ এন ইস্যু অফ সাপ্লাই চেন। সো সাপ্লাই চেনের সমস্ত আদ্যপান্তগুলি জানা আপনার জন্য তো খুব দরকার। আপনি কিভাবে প্ল্যানিং করবেন সেটা আপনার জানা খুব দরকার, আপনি কিভাবে ফোরকাস্টিং করবেন সেটা আপনার জানা দরকার। আমরা যেটা বলি যে আপনি কিভাবে মার্কেট বেসিসে ডিমান্ড জেনারেশনের ক্ষেত্রে কোন প্রোডাক্টটা কখন আনবে সেটা আপনার জানা দরকার, আপনার কোন র মেটেরিয়ালসে কিভাবে ফোরকাস্টিং করবেন সেটা আপনার জানা দরকার। সো সাপ্লাই চেইন হচ্ছে ওয়ান অফ দ্য, আমরা যেটা বলি ওয়ান অফ দ্য কস্ট সেন্টার অফ এন অর্গানাইজেশন। সো ওইটা যদি পুরোপুরি আপনি জানতে পারেন, আমি বিলিভ করি দেয়ার ইজ এন হিউজ চান্স টু গ্রো, বিকজ নান অফ দ্য কোম্পানি দে আর সার্ভাইভিং উইদিন দ্য সাপ্লাই উইদাউট দ্য সাপ্লাই চেইন। সো
আমার মনে হয় সোহেল রানা এই উত্তর আমি আগেও দিয়েছি, আবারও দিলাম, আজকে একটু ট্রাই করলাম। আই হোপ ইট উইল হেল্প ইউ টু লার্ন। অলরাইট, অ্যাডাপ্টিবিলিটির কথা বলছিলাম। আপনারা যারা শুনছেন এইমাত্র যারা যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের শোটার নাম হচ্ছে স্কিলস টু গ্রো, এবং এটা ইটস ওয়ান অফ দ্য সিগনেচার শো অ্যাজ ফার এজ ঢাকা এফএম ইজ কনসার্ন। এবং আমরা জানি যে আমরা সারাদিন এন্টারটেনমেন্টের ভিতরে থাকি, বাট দিস ইজ অল অ্যাবাউট উই আর ট্রাইং টু মেক শিওর হাউ আওয়ার ইউথ কুড বি সামহাউ লার্ন, এবং তারা কিছু জানতে পারে, শিখতে পারে, টিপস শেয়ার করি, এবং সেই টিপসগুলি আপনার প্রফেশনাল লাইফে অনেক কাজ করবে, বিকজ প্রফেশনাল লাইফ ইজ অল অ্যাবাউট দ্য 30-35 ইয়ার্স। সো এখানে 45 মিনিটস আপনি ইনভেস্ট করেন। আই হোপ ইউ লার্ন সামথিং, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ক্যান অলসো পারফর্ম ডাউন দ্য লাইন অ্যাজ ফার এজ ইউর ক্যারিয়ার ইজ কনসার্ন। সো আমি আবারও রিকোয়েস্ট করছি, যারা এই মুহূর্তে যুক্ত আছেন, বিশেষ করে ফেসবুকে যারা যুক্ত আছেন, ইউ ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চেন্স, আই উইল ট্রাই টু গিভ দ্য অ্যান্সার অ্যাজ ওয়েল। অলরাইট, যেটা বলছিলাম, একটা বললাম নেগোসিয়েশনের ক্ষেত্রে অ্যাডাপ্টিবিলিটি, অ্যান্ড নেক্সট পয়েন্ট ইজ নেগোসিয়েশন করতে গেলে আপনি যার সাথে নেগোসিয়েশন করেন না কেন, আপনাকে কিন্তু ইউ শুড হ্যাভ এ পাওয়ার অফ কমিউনিকেশন। হোয়াট ইজ দ্যাট? আপনি নেগোসিয়েশন যদি করতে যান কোনো একটা কিছুতেই, আমরা কোথায় নেগোসিয়েশন করলাম, আমি একটু আগে বলছিলাম, আমরা সকাল থেকে রাত পর্যন্ত কোনো না কোনো ভাবে নেগোসিয়েশনে ব্যস্ত থাকি। সেটা আমরা কাজের সাথে নেগোসিয়েট করি, সেটা আমরা বসের সাথে নেগোসিয়েট করি, সেটা আমার কলিগের সাথে নেগোসিয়েট করি, সেটা আমরা সিচুয়েশনের সাথে নেগোসিয়েট করি, সেটা আমরা রাস্তায় নেগোসিয়েট করি, সেটা আমরা ঘরে নেগোসিয়েট করি, আমার বউয়ের সাথে নেগোসিয়েট করি, বয়ফ্রেন্ডের সাথে নেগোসিয়েট করি, গার্লফ্রেন্ডের সাথে নেগোসিয়েট করি। সো নেগোসিয়েশন ইজ বিশাল জায়গা ভাই। তো এটা যারা ভালো করে দে হ্যাভ এ হিউজ পাথওয়ে ফর দ্য সাকসেস ইজ কনসার্ন। অলরাইট, যারা বলছিলাম যে আমাদের সেকেন্ড যেটা পয়েন্ট, একটা হচ্ছে অ্যাডাপ্টিবিলিটির কথা বলেছি যারা আমাদের শুনছেন, তারপরে সেকেন্ড পয়েন্ট যারা বলছি সেটা কমিউনিকেশন। এখন নেগোসিয়েশন যদি করতে চাই, আমরা যদি কোনো কাজকে যদি আমি প্রুফ করতে চাই যে আই এম এ পারফর্মার, দেন ইউ নিড টু প্রুফ ইয়োরসেলফ ইউ আর এ গুড কমিউনিকেটর। কারণ আপনি যা করেন সেটা যদি আপনি ঠিক মতো কমিউনিকেট করতে না পারেন, যদি এফেক্টিভ ওয়েতে কমিউনিকেট করতে না পারেন, যদি কমিউনিকেশন যদি আপনার কোনো কারণে এরর থাকে, হোয়াট এভার দ্য পারফর্মার, আপনি যত ভালো পারফর্মার হন, আপনি কিন্তু পারফরমেন্স শো করতে পারবেন না। বিকজ ইট ইজ নট দ্য পিরিয়ড দ্যাট ইউ আর সাইলেন্ট, ইউ আর ডুইং সামহাউ, ঘরের এক কোনায়, টেবিলের এক কোনায় বসে চুপচাপ কাজ করতেছেন, ওই দিন কিন্তু শেষ ভাই। So out of the competition, you have to prove yourself that you are a performer. And if you want to prove, not a work is not enough, then you have to prove yourself যে আপনি নেগোসিয়েশন করতে চাচ্ছেন, আপনার পারফরমেন্স নেগোসিয়েট করতে চাচ্ছেন, আপনার কাজকে নেগোসিয়েট করতে যাচ্ছেন। তো যার কাছে কাজকে আপনি নেগোসিয়েট করবেন, যার কাছে আপনি পারফরমেন্স শো করবেন, সেটা আপনার সিনিয়র হোক, সেটা আপনার জুনিয়র হোক, যার কাছে হোক, তার সাথে কমিউনিকেশন স্কিল মেক্স এ সেন্স। আপনি যদি ঠিক মতো কমিউনিকেট করতে না পারেন, তাতে করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু it is not, you cannot do this. And communication is not always that আপনি সবসময় কথা বলবেন। There is a verbal communication, there is a non-verbal communication. What is verbal? আমি এখন কথা বলছি, so that is called the verbal communication. Non-verbal communication টা কি? That is called the body language. আপনি কথা বলছেন, বাট আপনার শরীর আরেক কথা বলতেছে। আপনি নেগোশিয়েট করতে যাচ্ছেন, আপনি যখন আমার সাথে কথা বলেন অথবা যার সাথে কথা বলেন, যার কাছে আপনি কোনো একটা ইস্যু নিয়ে নেগোশিয়েট করতে যান, তখন কিন্তু সে কিন্তু আপনার সমস্ত কথার সাথে আপনার বডিকেও কিন্তু দেয়। বডি ইজ দ্য বিগেস্ট থিং, দ্যাট ইট ইজ কল্ড দ্য নন ভার্বাল স্কিলস। এই যে নন ভার্বাল স্কিলটাতে আমাদের অনেক সময় নন ভার্বাল কমিউনিকেশনে হয়ে যায় আমাদের প্রবলেমটা যেটা হয়, দ্যাট ইজ সামথিং যে আমি বলছি এক কথা, আমার শরীর বিশ্বাস করতেছে না, আমি শুনতেছি এক কথা, আমার শরীর বিশ্বাস করতেছে না। এটা কিন্তু যার সাথে আপনি নেগোশিয়েট করতে যাচ্ছেন সে কিন্তু বুঝতে পারে যে তুমি আসলে আমার কথাটা মনোযোগ সহকারে শুনতেছ না, তোমার কান এক দিক দিয়ে, তোমার ব্রেইন আরেক জায়গায়, তুমি আমার দিকে তাকায় আছো, বাট তোমার মন বলতেছে অন্য কথা। এটা কিন্তু অনেক সময় হয়, এবং এটা আমরা বুঝতে পারি যে আপনি একটা রুমের মিটিং এ আছেন, বাট আপনার কিন্তু মাথা ঘোরাইতেছে খেলার দিকে, আপনার কিন্তু মাথা মার্কেটে, আপনার মাথা কিন্তু আরেক জায়গায়। সো নেগোসিয়েশন করতে গেলে ইউ হ্যাভ টু মেক শিওর ইউর ব্রেইন, ইউর সোল, ইউর বডি, এভরিথিং ইন দ্য সেম ডিরেকশন। ইউ ক্যানট মেক শিওর ইউর ব্রেইন ইন দ্য ওয়ান ডিরেকশন, ইউর আইজ ইন দ্য ওয়ান ডিরেকশন, ইউর বডি ইজ ইন দ্য অ্যানাদার ডিরেকশন। দ্যাট ইজ কল্ড নন ভার্বাল কানেক্টিভিটি, নন ভার্বাল কমিউনিকেশন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমি আজকেও আমার এক কলিগকে খুব বকাবাজি করতেছিলাম, মানে আমি নিজেও আই লস্ট মাই অ্যাঙ্গার, আই লস্ট মাই টেম্পারমেন্ট, যে আমি বুঝতেছি সে আমার সাথে কথা বলতেছে, সে আসলে আমার কথা শুনতেছে না। আমি বুঝতেছি সে আমার সাথে সামনে বসে আছে অ্যাজ বিকজ আই এম দ্য বস, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই এম শিওর সে আসলে অন্য চিন্তা ভাবনা করতেছে। তখন আমি লিটারালি জিজ্ঞেস করলাম, ইউ আর নট ইন দ্য রুম? বললে যে জি স্যার।
বলে যে কিভাবে বুঝলেন স্যার? আমি বললাম যে বুঝি বুঝেই তো ওই জায়গায় বসে আছি, সামথিং লাইক দ্যাট, তো ইট ইজ সামথিং। হ্যাঁ, বললো যে স্যার ঠিকই বলছেন, আমি আসলে অন্য একটা চিন্তা মাথায় ঢুকতেছিল, অন্য জিনিস ঘুরতেছিল মাথায়। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা বলি কমিউনিকেশন ইজ নট অনলি দ্য ভার্বাল কমিউনিকেশন, ইট মেক্স সেন্স ওয়ান্স ইউ আর ইউর এন্টার যে ফিট ইন, আমরা যেটা বলি ফিট ইন বলি, ফিট ইন এ সেন্স যে আপনি কথা বলতেছেন, মানে আমি শুনতেছি, সো আমি যখন শুনতেছি তখন আপনার কথা, আপনার ব্রেইন, আপনার মগজ, আপনার এন্টার অল সার্কামস্টেন্সেস ইউ আর ইন দ্য ফোকাস, দ্যাট ইজ কল্ড দ্য ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন। এবং আমাদের অনেক সময় হয় যে আমরা অনেক ব্রিলিয়েন্ট আইডিয়া বিক্রি করতে পারি না ডিউ টু ল্যাক অফ কমিউনিকেশন, অত ডিউ টু ল্যাক অফ অ্যাডাপ্টিবিলিটি। দুইটা জিনিসের কথা আমি বলছি, দুইটা জিনিসকে আরেকটু আমি এক্সপ্লেন করতেই চাই, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইটস নট, আমরা জানি নেগোসিয়েশন স্কিল নিয়ে ইনফ্যাক্ট দ্যার ইজ এ বিগ কোর্স, ইভেন আপনি অনেক জায়গায় পাবেন 3 দিন 4 দিন 6 দিনের কোর্সও আছে। সো ইট ইজ সামথিং, এই 45 মিনিটস ইটস ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্লেন, বাট তারপরে আমি খুব সোজাভাবে বোঝানোর চেষ্টা করতেছি। একটা বললাম একটু আগে যেটা অ্যাডাপ্টিবিলিটি, আর একটা বললাম কমিউনিকেশন স্কিল। এন্ড কমিউনিকেশন স্কিল যদি কোনো কারণে প্রবলেম হয়, আপনি যত ভালো কনসেপ্ট নিয়ে কাজ করেন না কেন, ইউ ক্যানট ডু দিস। আই ক্যান রিমেম্বার, আমি অনেকদিন আগে, বছর দুয়েক আগে, সাম এজেন্সি কেম টু মি for preaching something, and I've seen the initially they started doing the presentation, এবং প্রেজেন্টেশনের শুরুতে I am seeing the fantastic, various interesting visuals. আমার একটা ব্র্যান্ডের প্রেজেন্টেশন আসছিল, তখন আমি দেখতেছিলাম যে মানে স্লাইডস আর ফ্যান্টাস্টিক, ফাইন, বাট আমি যখন স্লাইডকে চ্যালেঞ্জ করতে শুরু করলাম, আই ক্যান রিমেম্বার, এবং যিনি পিচ করতেছিলেন, আমি নাম বলবো না, নাম বলা উচিত হবে না, এবং যখন আমি যখন তার প্রত্যেকটা স্লাইড ধরে ধরে আই ওয়ান্টেড টু ডু মোর অ্যাবাউট দ্যাট স্লাইড, আই ওয়ান্টেড টু ডু মোর অ্যাবাউট দিস ইনসাইটস, তখন এক পর্যায়ে সেই যিনি আমার কাছে পিচ করতেছিলেন তিনি দেখলাম টেম্পারমেন্ট লুজ করলো, এবং টেম্পারমেন্ট লুজ করলো, তারপরে বললো যে আমাকে এক পর্যায়ে বলে বসলো যে ভাইয়া তাহলে তো কোনো আইডিয়াই দেওয়া যাবে না আপনাকে। ইট ইজ সামথিং, যে আমি ক্লায়েন্ট, আপনি যখন ক্লায়েন্টকে পিচ করতেছেন তখন এক পর্যায়ে যদি আপনি রেগে যায় বলেন যে আপনাকে তো কোনো আইডিয়া দেওয়া যাবে না। সো ইউ ক্যানট ডু দিস, বিকজ আই ওয়াজ অলসো ট্রাইং টু চ্যালেঞ্জ যে যে আইডিয়া আমাকে শেয়ার করছে সেই আইডিয়ার গেহরাই কতটুকু, গভীরতা কতটুকু, অথবা এই আইডিয়া কতটুকু কাজ করবে। আই ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড যে এইটাতে সে কতটুকু কনফিডেন্ট, যে কনফিডেন্সের মাধ্যমে আমি যখন মার্কেট ড্রিভেন কোনো একটা অ্যাক্টিভিটি করব তখন তার কনফিডেন্সটা আমি বোঝার জন্য তাকে আমি চ্যালেঞ্জ করতেছিলাম, এবং চ্যালেঞ্জ করার পরে এক পর্যায়ে সে হচ্ছে বিউটিফুল কমিউনিকেশন করছিল, বাট সামহাও যে আমাকে পিচ করতেছিল সে তার মানে টেম্পারমেন্ট লুজ করলো, এবং সে আমাকে একটা কমেন্ট করে বসলো। তখন আই স্টপ দ্য প্রেজেন্টেশন এন্ড আই জাস্ট কুইট দ্য মিটিং। হোয়াট হ্যাপেন্স, আলটিমেটলি তারা কিন্তু পরবর্তীতে আমার ব্র্যান্ডকে আর পিচ করতে পারে নাই, বিকজ আই ডিডন্ট অ্যাকসেপ্ট। সো এখন কোশ্চেন হচ্ছে যে এজ এ সামথিং, যে এই জায়গাটা অ্যাডাপ্টিবিলিটি, বাট স্লাইডস, প্রেজেন্টেশন, এভরিথিং ইজ পারফেক্ট, beautiful, idea was fantastic, but losing the temperament, losing the adaptation, at the end of the day they lost the account as well. That is very important. Agency and যদি বললাম, আমার, don't get me wrong, because this is something you need to be persistent as far as communication is concerned, along with the adaptability. Okay, question, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন প্লিজ। ওকে, এই ভাইয়া আজকেও আছেন দেখছি, ফাইন। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখি, যে কোনো কোশ্চেন এখনো পর্যন্ত, একমাত্র সোহেল রানার বাইরে তেমন কোনো কোশ্চেন আমি পাই নাই। অলরাইট, সোহেল রানা ভাই আবার বোধহয় কোশ্চেন করেছেন, একটু অ্যাড করেছেন। আরো যদি কারো কোনো কোয়ারিজ থাকে কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইয়াদুল ইসলাম, আসি ভাইয়া, আলহামদুলিল্লাহ, এবং ইউ আর লিসেনিং অর ইউ আর সিইং আস, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। ওকে, so I say two important success factor as far as negotiation is concerned. One is adaptability, another is communication. Let me go back to the another point that is called active listening. খুব ম্যাটার করে। আমি প্রথম পয়েন্ট বললাম অ্যাডাপ্টিবিলিটি, সেকেন্ড পয়েন্ট বললাম কমিউনিকেশন। এন্ড কমিউনিকেশন যখন আমরা করি তখন হয় কি, উই লাভ টু টক, আমরা আসলে কথা বলতে পছন্দ করি, এবং আমরা উই আর দ্য পারসন, আমরা বাই ডিফল্ট আমরা খুব রিলাক্টেন্ট টু লিসেন কেয়ারফুলি, আমরা শুনতে চাই না। আমি অনেক সময় বলে থাকি, এটা আমি অনেক জায়গায় বলেছি, আজকেও বলতে পারি, সেটা হচ্ছে যে হোয়াট হ্যাপেন্স ইন আওয়ার লাইফ, যে আমাদের উই হ্যাভ টু আইস, উই হ্যাভ 2 ইয়ার্স, আমাদের 2টা চোখ, আমাদের 2টা কান,
আমাদের হোয়াট ইজ দ্যাট, আমাদের দুইটা হাত, আমরা আমাদের অনেক কিছুই, শরীরের দুইটা পা, বাট আমাদের মুখ কিন্তু আমাদের মুখ কিন্তু একটা। সো দি থিং ইজ দ্যাট যে আমাদের শোনা কিন্তু খুব বেশি দরকার। আমরা বলতে পারলেই মনে করি যে অনেক কিছু হইল। সো নো, অ্যাক্টিভ লিসেনিং, অ্যাক্টিভ লিসেনিং ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং। আমি এমনও দেখেছি যে ফর এক্সাম্পল উই আর ডুইং মিটিং, আমি 3-4 জন কলিগ মিলে মিটিং করছি বসের সাথে, যেহেতু তার লিসেনিং ক্যাপাবিলিটি নাই, সে খালি বলতে পছন্দ করে, এক সময় বস বিকাম ভেরি ইরিটেটেড এবং তাকে কিন্তু মিটিং থেকে বেরও করে দিছে। নাথিং রং, সে কোনো বাজে কথা বলে নাই, খারাপ কোনো কথা বলে নাই, বাট সে শুধু বলতে পছন্দ করে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট হাউ গুড ইউ আর লিসেনার। আমরা যখন লিসেন করতে পারি, আমাদের অবজেক্টিভ কি, উই ওয়ান্ট টু নেগোশিয়েট। যখন আমরা লিসেন করি, যে আমার কাছে বলে, হোয়াট হ্যাপেন্স, তখন তার হয় কি, হি ফিলস দ্যাট আই এম ডুইং সামথিং গ্রেট জব। অর্থাৎ যে আমার কাছে বলতেছে, আমার অবজেক্টিভ হচ্ছে তার সাথে নেগোশিয়েট করা। যখন সে বলতেছে আমার কাছে, তখন যদি আমি শুনতে পারি, তখন হয় কি, তার ভিতরে একটা রিলিফ হয়। যখন আমরা রিলিফটা নিতে পারি, তখন তার ভিতরে যে জিনিসটা শুনতে চায়, সেটা নিয়ে আবার নতুন করে স্ট্র্যাটেজাইজ করতে পারি। তার মানে শোনাটা খুব জরুরি, এবং শুনতে আমরা চাই না। এবং যদি আমরা ঠিকঠাক মতো শুনতে পারি, দ্যাট অলসো হেল্পস আস লট, দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভ লিসেনিং। এবং অ্যাক্টিভ লিসেনিং ইজ ওয়ান অফ দ্য, এটাকে বলা হয় ইজ ওয়ান অফ দ্য এক্সেলেন্ট নেগোসিয়েটর। যারা খুব ভালো নেগোসিয়েটর, তারা কিন্তু খুব এক্সেলেন্ট লিসেনার। যারা খুব ভালো নেগোসিয়েটর, তারা খুব এক্সেলেন্ট, আমরা যেটা বলি লিসেনার হয়, তারা খুব ভালো। তো আমাদের জন্য লিসেনিং ক্যাপাসিটি বাড়ানো খুব দরকার, যে আমরা শুনতে চাই না, আমরা বলতে চাই। এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ফ্যাক্টর অ্যাজ ফার এজ সাকসেস ইজ কনসার্ন। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল স্কিল অ্যাজ ফার এজ সাকসেস ইজ কনসার্ন। That is called listening capability. As I said, 3 things already I said. One is adaptability, another is good communication. আবার বললাম, কমিউনিকেশন শুধু করলেই হবে না। As I said, that you have to be very good active listener. আপনাকে খুব লিসেনার হইতে হবে। অলরাইট, আরেকটা জিনিস খুব ম্যাটার করে, যে আই মিন নেগোসিয়েশন স্কিলের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে প্যাশেন্স, ধৈর্য খুব ম্যাটার করে। যে আমরা বাই ডিফল্ট ইউ সি হোয়াট হ্যাপেন্স, যে আমরা খুব রেস্টলেস থাকি, আমরা উই আর লেস, যেটা বলে ইম্প্যাশন যাকে বলে, যে আমরা খুব তাড়াতাড়ি ধৈর্য হারায় ফেলাই, যে কেন হচ্ছে না, কেন এটা সেটেলমেন্ট হচ্ছে না, কেন এটা সলিউশন হচ্ছে না। ফর এক্সাম্পল, আমি কোন একটা কাজে গেলাম, কাজটা তাড়াতাড়ি নামতেছে না, তখন আমি নিজেকে ইম্প্যাশেন্ট হয়ে গেলাম। আমি এক জায়গায় নামতেছি কোন একটা কাজে, তখন তাড়াতাড়ি রেজাল্ট আসতেছে না, তখন আমি প্যাশেন্স লুজ করতেছি। যখন আমি কোন একটা এক্সপেকটেশন থাকে, আমরা যেটা বলি প্রত্যাশা ভার্সেস প্রাপ্তি, সেটার যখন কোনো কারণে গ্যাপ হয়, তখন আমি প্যাশেন্স লুজ করি। সো এই যে ধৈর্য হারায় ফেলা, যেটা বাংলায় যদি বলি ধৈর্য হারায় ফেলানো, প্যাশেন্স ইজ দ্য নেম অফ দ্য গেম। ধৈর্য নাই, আপনি দেখবেন না যে দেয়ার আর লেস পিপল ইন দ্য ওয়ার্ল্ড যাদের ধৈর্য কম, তারা কিন্তু ইটস রেয়ার টু বি সাকসেসফুল, রাইট? রেয়ার টু বি সাকসেসফুল। সো প্যাশেন্স, এবং এটাকে বলে বি প্যাশেন্ট। এবং কতটুকু আপনি লেভেল হেডেড, আপনার মাথা কতটুকু কুল আছে। আমরা অনেক সময় দেখি প্যাশেন্স হারায় ফেলায় পরে হয় কি, দে লুজ দ্য গেম, এন্টায়ার গেম হারায় ফেলায়। সো এইটা একটু আগে বলছিলাম যে ইট ইজ ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট টুল, যেটা বলে নেগোসিয়েশনের জন্য আমাদের খুব দরকার। ইউ শুড নট বি রাশ। আপনার আইডিয়া কি, আপনি কি করতে চাচ্ছেন, আমি আবারও বলছি যে নেগোসিয়েশন স্কিল ইজ ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল সফট স্কিল। আপনি 100-তে 100 কাজ করলে আপনি প্রমোশন নাও পেতে পারেন। আপনি 100 আউট অফ 100 কাজ করার পরে আপনি কিন্তু ইনক্রিমেন্ট নাও পেতে পারেন। আপনি 100 আউট অফ 100 কাজ করার পরেও আপনি কিন্তু বেস্ট পারফর্মার নাও হইতে পারেন। আপনি অনেক কিছু একেবারে পারফেক্ট করার পরে আপনি কিন্তু আপনার সাকসেসের যে রেট, সেটা কমেও যেতে পারে। রিজনস, ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে নেগোসিয়েশন, ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ফ্যাক্টর হচ্ছে প্যাশন্স, ধৈর্য নাই। ধৈর্য না থাকলে যেটা হয় যে দিস ইজ ওয়ান অফ দ্য কল দ্যাট ইউ আর লুজিং দ্য গেম। আমরা অনেক সময় বাংলায় কথা বলি, রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি দেখবেন সিএনজির পিছনে লেখা থাকে, রেগে গেলেন তো হেরে গেলেন। দেখেন কিনা দেখেন, আপনারা সুন্দর কথা লেখা থাকে। ঘুম কুতুম কি বলছেন, বাজার ব্যবস্থাপনা বিষয় নিয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, খুব জরুরি। জি, আমি কথা বলছি এই ব্যাপারে, আজকে একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলছি ভাইয়া। সো উইল টক অ্যাবাউট দ্যাট। বাট যারা বলছিলাম যে আপনি সিএনজির পিছনে লেখা থাকে দেখবেন, রিক্সার পিছনে লেখা থাকে দেখবেন, বাসের পিছনে লেখা থাকেন, আমি জানি না কথাটা কে লিখেছেন, কার কথা সেটা আমি জানি না, বাট সুন্দর করে লেখা থাকে, সেটা হচ্ছে রেগে গেলেন তো হেরে গেলেন। তার মানে কি, প্যাশন্স লুজিং ইজ দ্য গেম।
এবং এটা খুবই ম্যাটার করে কিন্তু আমরা আমরা দেখি যে অল্প লুজিং প্যাশেন্সে অনেক সময় কিন্তু যে আমরা আমরা কি দেখি যে খেলা হচ্ছে, বন্ধুরা খেলা দেখতেছে একসাথে, তারপরে একজন গোল করছে আরেকজন গোল করতে পারে নাই, রাগারাগি মারামারি প্যাশেন্স লুজ কোনাকুনি পর্যন্ত হয়ে যায়। তার মানে লুজিং টেম্পারমেন্ট, প্যাশেন্স। এবং এটা কিন্তু প্রফেশনাল লাইফে আরো বেশি প্রবলেম হয়, খুবই প্রবলেম হয় যে আপনি কোনো কারণে প্যাশেন্স নাই, ধৈর্য নাই। বিকজ আপনি ইউ কান্ট এক্সপেক্ট আউট অফ 7 days, 7 দিনের ভিতরে আপনি অফিসে 6 দিন কাজ করেন, 6টা দিন আপনার একই রকম যাবে। ইউ ক্যানট এক্সপেক্ট ইট। আপনি কোনো কারণে আমরা কিভাবে প্যাশেন্স লস করি, বাসা থেকে বের হওয়ার পরে রাস্তায় ঝামেলা হলে সেটা অফিসে অ্যাপ্লাই করি, অফিসে ঝামেলা হলে বাসায় অ্যাপ্লাই করি, বাসায় ঝামেলা হলে আবার অফিসে অ্যাপ্লাই করি। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর লুজিং প্যাশনস ইন ইট। সো এটা খুবই সাইক্লিক ইফেক্ট করে যে আপনি যদি রেগে যান তাহলে কিন্তু প্যাশন্স যদি কোনো কারণে হারায় ফেলেন, অধৈর্য হইলে, অধৈর্য মানুষ আপনি একটাও পাবেন না পৃথিবীতে। দে হ্যাভ বিন সাকসেসফুল because you cannot expect যে there are so many things in the world. অনেক বড় বড় ইনভেনশন আছে পৃথিবীতে। আমি যদি এক্সাম্পল দিই, যারা আমরা বাল্ব যিনি আবিষ্কার করেছেন ওনার একটা স্টোরি আছে যে হি ফেইলড more than 1,000 times before inventing the bulb. আমরা যে আজকে যে টিউব লাইট বা লাইটের যে গল্পটা জানি সেটা হচ্ছে যে অনেকবার জীবনে ফেল করেছে বিকজ ফর দ্য ইনভেনশন অফ সামথিং। সো আপনি নতুন কিছু, নতুন কেরিয়ারে যদি গ্রোথ চান, অনেক বড় হইতে চান, অনেক ইনভেন্ট করতে চান, অনেক ডিসকভার করতে চান, তখন আপনাকে ধৈর্য রাখতে হবে। আদারওয়াইজ যদি কোনো কারণে একবার কিছু করলেন, করার পরে যদি রেজাল্ট না আসে আবার ট্রাই করেন, একবার নেগোশিয়েট করতে গেছেন হয় নাই আবার ট্রাই করেন, একবার কোনো কারণে কনভিন্স করতে পারেন না আবার নতুন আইডিয়া নিয়ে কনভিন্স করেন। বাট যদি মনে করেন যে না দূর করলাম না, জাহান্নামে যাক, so you are losing your passions, and who is going to take you to the next level? No one. The corporate world is going to be very difficult, very critical. Nobody is going to give a single space to grow. Let me repeat the word: nobody is giving the single space to grow. So you have to keep your passions. ধৈর্য রাখতে হবে। ধৈর্য makes হিউজ সেন্স। ধৈর্য অনেক কাজ করে। এটা 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 ওই দিন আমি বলছিলাম একটা শোতে, সেটা হচ্ছে যে আমরা যা আমাদের অনেক দেখেছি যে যে ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট, ফ্যান্টাস্টিক পারফর্মার, খুব যে কাজই দিই সে কাজই করতে পারে, বাট তার ধৈর্য খুব কম, প্যাশেন্স নাই। এবং এটা কিন্তু খুব বড় প্রবলেম ক্রিয়েট করে, বিকজ যার যত ধৈর্য কম সে কিন্তু সাকসেসের একটা নেক্সট লেভেলে যেতে পারে না। বিকজ সে বিলিভ করে পরিশ্রম করলাম সো আমার ইনক্রিমেন্ট ভালো লাগবে, হয়তো কোনো বছর ভালো ইনক্রিমেন্ট হলো না, তখন সে ডিমোটিভেটেড হয়ে যায়। সে ডিমোটিভেটেড আর পারফর্ম করে না। আর পারফর্ম না করলে কার সমস্যা? পারফর্ম না করলে সমস্যা আপনার। বিকজ ইউ মাস্ট রিমেম্বার দেয়ার ইজ নো এমটি স্পেস ইন দ্য ওয়ার্ল্ড। আপনার জায়গা পূরণ করার জন্য আরেকজন বসে আছে। সো ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট আপনি যদি মনে করেন যে অভিমান করে প্যাশেন্স হারায়া কিছু একটা করে ফেলবেন, এন্ড ইউ উইল ফিল দ্যাট ইউ আর ইনহিবিটেবল, আপনি ইনডিসপেন্সেবল, আপনার জায়গা কেউ ফিল আপ করতে পারবে না, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেয়ার আর সো মেনি পিপল, দে আর ওয়েটিং টু টেক ইউর চান্স। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি প্যাশনেট। সো আমি 3-4টা পয়েন্ট বললাম। একটা হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি, আর একটা বলেছি কমিউনিকেশন, আর একটা বলেছি লিসেনিং, অ্যাক্টিভ লিসেনিং, অ্যান্ড ফাইনালি আই টোল্ড অ্যাবাউট দ্য প্যাশনস। এনি মোর কোয়েশ্চেন্স? আরো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের সাথে যারা যুক্ত আছেন এই মুহূর্তে ঢাকা এফএম অথবা ফেসবুকে যারা যুক্ত আছেন, দ্যাট ইজ এ ক্যারিয়ার রিলেটেড শো অ্যান্ড আই এম হোস্টিং। আমার নাম হচ্ছে কামরুল এবং নেম অফ দ্য শো ইজ স্কিলস টু গ্রো। আজকে স্কিলস এর ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল স্কিল নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে নেগোসিয়েশন স্কিল। এবং নেগোসিয়েশন স্কিল নিয়ে যদি কোনো আপনাদের অথবা স্কিল রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে, ইউ ক্যান আস্ক মি, আই উইল ট্রাই টু গিভ দ্য অ্যান্সার। অলরাইট, আরেকটা হচ্ছে যে আমি 4টা পয়েন্ট বলেছি, আই উইল গো টু দ্য নেক্সট পয়েন্ট। পয়েন্ট নাম্বার 5 ইজ আস্কিং আর্ট অফ কোয়েশ্চেন্স। আমরা অনেক সময় মনে করি যে আমরা যার সাথে নেগোশিয়েট করতে চাই তাকে বোধহয় কোনো কোয়ারি করা যাবে না, কোনো কোয়েশ্চেন করা যাবে না। এটা একেবারেই ভুল। এবং ইট ইজ সামথিং যে কোয়েশ্চেন কিন্তু ইটসেলফ ইজ অ্যান আর্ট। আমি যার সাথে নেগোশিয়েট করি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে পার্টির সাথে আপনি নেগোশিয়েট করছেন তার কাজটাকে তো সেটেল করে আপনি যাচ্ছেন, অথবা তাকে সাপোর্ট দেওয়ার জন্য যাচ্ছেন, অথবা তার পারফরমেন্সকে আপনি এক্সট্রাপোলেট করতে যাচ্ছেন। সো ইউ হ্যাভ টু আস্ক দ্য কোয়েশ্চেন্স।
এবং কোশ্চেন মানেই হচ্ছে যে মানে এরকম ভাবে কোশ্চেনটা করতে হবে যার সাথে নেগোশিয়েট করতে যাচ্ছেন একটু টাইম নেন, একটু ব্রিদিং স্পেস নেন, ব্রিদিং স্পেস নিয়ে শুনেন, শোনার পর একটু আগে বলছিলাম প্যাশন্স সহকারে শুনেন, শোনার পরে তারপরে কোশ্চেন করেন যে ভাইয়া আপনি কি এটা জানতে চাচ্ছেন, ভাইয়া ব্যাপারটা কি এরকম, অথবা বস ব্যাপারটা কি এরকম। সো asking question itself is an asking question is not the challenge. মাইন্ড ইট, আমরা চ্যালেঞ্জ করা আর কোশ্চেন করা কিন্তু এক জিনিস না। আপনি যদি কোনো আইডিয়াকে চ্যালেঞ্জ করে বসেন, কোনো কথাকে চ্যালেঞ্জ করে বসেন, তাহলে দুই পার্টির মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে না। দুই পার্টির যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে নেগোসিয়েশন হবে না। তার মানে কি আস্কিং কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং যে কোশ্চেনটা আপনি করতে চাচ্ছেন এইটার ক্লিয়ারিটি থাকা দরকার। এবং এই ক্লিয়ারিটি যদি আপনার পুরোপুরি থাকে তখন কিন্তু ইউ মেক শিওর দ্যাট এন্টায়ার নেগোসিয়েশন ইজ গোয়িং টু বি মোর এন্ড মোর সাকসেস। সো কোশ্চেন করা এটা খুব ম্যাটার করে, যে আপনি কোন একটা জিনিস বুঝতেছেন না, আপনি একটা জিনিস পিচ করে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন। ফর এক্সাম্পল ইউ আর ইন এ প্রেজেন্টেশন, ফর এক্সাম্পল ইউ আর ইন এ বিজনেস কেস স্টাডি, ফর এক্সাম্পল ইউ আর শোয়িং ইউর পারফরমেন্স, ফর এক্সাম্পল ইউ আর ট্রাইং টু, আপনি কোনো কারণে তাকে রেজাল্ট দেখাচ্ছেন, আমি এই করছি এই করছি এই করছি, অথবা এই করলে এই হবে এই হবে এই হবে। বাট যার সাথে আপনি বলছেন তার কাছেও কিন্তু আপনাকে এই যে কনসেপ্টগুলি সেল করতে হবে। তারপর যদি কোনো কারণে যদি না বুঝে তখন কিন্তু বলতে পারেন যে আমি যা জিজ্ঞেস করছি আপনার কি পুরোপুরি ক্লিয়ার কিনা, অথবা উড ইউ ওয়ান্ট টু অ্যাড এনি ভ্যালু, অথবা তাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি যে কথাগুলি বললাম আপনার ফার্দার কোনো কোয়ারিজ আসছে কিনা, অথবা যদি কোনো কারণে আপনাকে কোশ্চেন করে সেই কোশ্চেনটা ঠান্ডা মাথা শুনে আপনাকে কিন্তু উত্তর দিতে হবে। দ্যাট ইজ কল আস্কিং কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার করে। সো অ্যাজ আই সেড অলরেডি আমি 5টা পয়েন্ট বলেছি। পয়েন্ট নাম্বার 1 which I said, পয়েন্ট নাম্বার 1 হচ্ছে as I said adaptability, point number 2 good communication skill, point number 3 active listening, point number 4 keeping passions, point number 5 asking questions. 5টা কোয়ারিজ, 5টা কোশ্চেনের কথা, 5টা পয়েন্টের কথা আমি বলেছি। সো দ্যাট ইজ মেক্স এ সেন্স, ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার করে। অলরাইট, and the last not but the least, সেটা হচ্ছে বিলিভ ইন ইয়োরসেলফ। আপনি যে কাজটার জন্য যাচ্ছেন সেটা আপনি নিজে বিশ্বাস করেন কিনা, আপনি যে কাজের জন্য নেগোশিয়েট করতে যাচ্ছেন সেটা আপনার নিজের, তার সম্পর্কে আপনার কি ধারণা, আর ইউ ট্রুলি কনভিন্সড, আপনি নিজে কনভিন্সড কিনা। এবং এটা হয় কি যে আমরা অনেক সময় অনেক কাজ করতে চাই, বাট আমার বডি কিন্তু বলে যে আই এম নট কনভিন্সড। জোর করে আপনি কোনো কিছু করতে পারবেন না কিন্তু। সো ইটস ওয়ান অফ দ্য গ্রেট নেগোসিয়েশন পয়েন্ট যেটা আমরা বলি, সেটা হচ্ছে যে আপনি কতটুকু যে কাজের যে কনসেপ্ট, যে আইডিয়া, যার জন্য আপনি নেগোশিয়েট করতে যাচ্ছেন সেই কথাগুলিতে আপনি কতটুকু নিজে কনভিন্সড। দ্যাট ইজ মিল বিলিভ ইন ইয়োরসেলফ। নিজে বিশ্বাস করেন কিনা। আপনি নিজে বিশ্বাস করেন না, বাট আরেকজনকে সেই জিনিস আপনি বিশ্বাস করাইতে চান, এটা সম্ভব না। আপনি নিজে বিশ্বাস করেন না, সেটা আরেকজনকে খাওয়াইতে চান, সম্ভব না। আপনি নিজে বিশ্বাস করেন না, আরেকজনকে জোড়াতালি দিয়ে কিছু করতে চান, সেটা সম্ভব না। সো ইউ হ্যাভ টু বি কনভিন্সড। দ্যাট মেক সেন্স, যে আপনি কতটুকু কনভিন্সড আছেন যে কাজটা নিয়ে আপনি নেগোশিয়েট করতে চাচ্ছেন, যে কাজের প্রতি আপনি আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে চাচ্ছেন, যে কাজের জন্য আপনি ব্রিজ ক্রিয়েট করতে চাচ্ছেন, যে কাজের জন্য আপনি একটা জায়গা তৈরি করতে, স্পেস তৈরি করতে চাচ্ছেন, অথবা যে আইডিয়া আপনি নেগোশিয়েট করতে যাচ্ছেন সেটার জন্য আপনি কনভিন্সড কিনা। অথবা আপনি মনে করলেন যে ঠিক আছে একটা বইলা চলে আসলাম, হোয়াট এভার দ্য সিচুয়েশন ডাজন্ট ম্যাটার, লেট মি গো এন্ড লেট মি ডু ইট অ্যাজ ওয়েল। সো ইট ইজ সাচ এন ইম্পর্টেন্ট থিং যে আপনি কতটুকু বিলিভ করেন, বিলিভ ইন ইয়োরসেলফ, দ্যাট ইজ মেক্স সেন্স। অলরাইট, আমি 6 নম্বর পয়েন্টের কথা বললাম, আমি আবার রিভিউ করি। সেটা হচ্ছে যে আই সেইড অ্যাবাউট দ্য অ্যাডাপ্টিবিলিটি, আই সেইড অ্যাবাউট দ্য কমিউনিকেশন, আই সেইড অ্যাবাউট দ্য অ্যাক্টিভ লিসেনিং, আই সেইড অ্যাবাউট দ্য প্যাশনস, আই সেইড অ্যাবাউট দ্য আস্কিং কোয়েশ্চেন, আই সেইড বিলিভ ইন ইয়োরসেলফ। 6টা পয়েন্ট আমি বলেছি এবং এই 6টা পয়েন্ট খুব ম্যাটার করে। এন্ড লাস্ট নট দ্য লিস্ট, আমি লাস্ট পয়েন্ট বলে আজকে আমার মনে হয় যে শোয়েরও প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। আমাদের হাতে আর বোধহয় খুব বেশি সময় আছে বলে মনে হচ্ছে না, 5-6 মিনিট আছে, ফাইন। সো উইল হ্যাভ কোয়েশ্চেনস, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস ইউ ক্যান আস্ক মি, আদারওয়াইজ আমি লাস্ট পয়েন্ট বলে এক্সপ্লেইন করে আই উইল ট্রাই টু কনক্লুড দ্য শো টুডে। সেটা হচ্ছে অ্যাসার্টিভনেস এন্ড অলসো এমপ্যাথি। হোয়াট ডাজ ইট মিন? অ্যাসার্টিভনেস, প্রত্যেক কাজের ভিতরে আপনি কতটুকু পজিটিভ আছেন। আমরা যদি ডেফিনেশনটা বোঝা খুব দরকার, যে ability to express one's opinion and take up for oneself in a non-offensive way. Assertiveness মানে হচ্ছে যে you are not offensive, you are positive, you are trying to make sure আপনি যেটা চাচ্ছেন সেটা খুব পজিটিভলি কনভিন্স করার চেষ্টা করছেন। দ্যাট ইজ কল অ্যাসার্টিভনেস। আপনি যে কাজটা করছেন সেটার প্রতি সততার সাথে আপনি কতটুকু
কনভিন্স, সেটাকে বলে অ্যাসার্টিভনেস। এন্ড আরেকটা যেটা বললাম এমপ্যাথি, এমপ্যাথি মানে হচ্ছে যে আমরা বাংলায় যদি বলি আর একটু বলি যে আমরা ইংলিশে একটা কথা আছে পুটিং ইউর লেগস ইনটু দ্য আদার শোজ, যে আপনার নিজের পা অন্যের জুতায় ঢুকাইলে সেটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা, সেটা কমফোর্ট ক্রিয়েট করছে কিনা, দ্যাট ইজ মিন। অর্থাৎ আপনি যে আইডিয়া সেল করতে যাচ্ছেন, আপনি যে কনসেপ্ট যে বা যাই কিছু নেগোশিয়েট করতে যাচ্ছেন, সেটাকে তার সাথে ফিট ইন হয় কিনা। এখন আপনি একটা এমন একটা কনসেপ্টের কথা বললেন যে কনসেপ্ট আসলে বাজারে খায় না। আপনি এমন একটা কনসেপ্টের কথা বললেন যে কনসেপ্ট এই পার্টিকুলার ব্র্যান্ডের সাথে যায় না। আপনি এমন একটা কনসেপ্টের কথা বললেন এটা আসলে পার্টিকুলার রুট টু মার্কেট, বাজার ব্যবস্থাপনার সাথে কোনোভাবে কাজ করে না। আপনি এমন একটা কনসেপ্টের সাথে করলেন যেটা আসলে আইটি ইন্টিগ্রেশন করা সম্ভব না, অথবা কোনো না কোনো কারণে যেটা আসলে এখনো ফিশি মনে হয়, অথবা মাথার উপর দিয়ে চলে গেছে। তার মানে কি, ইট ইজ নট ফিটিং। আমি যদি কোনো আইডিয়া কোনো কিছু যদি আরেকজনের কাছে ফিট ইন না হয়, whatever the big idea, whatever the great idea doesn't make sense. So sensible idea is make the, আমি যার কাছে যে কথা, আমি যে আইডিয়া, যে কনসেপ্ট, যে জন্য আমি নেগোশিয়েট করতে চাই, তার কি সেটার দরকার আছে কিনা। আমি যদি খাঁটি বাংলায় বলি, যার কাছে আমি ফর এক্সাম্পল আমি আই ওয়ান্ট টু সেল এ মোবাইল, আমি একটা মোবাইল বিক্রি করতে চাই একটা কাস্টমারের কাছে, আমি নেগোশিয়েট করতে চাই, এন্ড কাস্টমার ইজ লুকিং ফর এক্সাম্পল আইফোন 14, আমি তারে বললাম যে না ঠিক আছে আমার কাছে অমুক একটা মোবাইল আছে আপনি নিয়ে যান, তাহলে তো ফিট ইন হবে না। অথবা একজন কাস্টমার এসে ইকোনমি মোবাইল খুঁজতেছে, আপনি তাকে বললেন যে ভাই আমি ইকোনমি না, আমি আইফোন 14 দিব, তখন তো তার কাছে ফিট ইন হবে না। বাট বোথ প্রোডাক্ট ইজ ইকুয়ালি গুড, বাট তার জন্য ফিট তো না। সো আপনি তো তার সাথে নেগোশিয়েট করতে পারবেন না, isn't it? সো আপনি যেটা আমরা বলি যে এমপ্যাথাইজ হওয়া, তার মতো করে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, আপনাকে দেখে বুঝতে হবে হোয়াট হি ইজ লুকিং ফর, আপনাকে দেখে বুঝতে হবে হোয়াট could be the right solution particularly for that customer যার কাছে আপনি যাচ্ছেন। that makes sense as far as negotiation is concerned. আমি যদি দোকানদারের পয়েন্ট অফ ভিউ থেকে খেয়াল করে থাকি, দেখবেন আমরা যখন অনেক দোকানে কেনাকাটা করতে চাই, তখন কিন্তু আপনি খেয়াল করে দেখবেন দোকানদাররা কিন্তু চমৎকার করবে, স্যার নতুন একটা প্রোডাক্ট আসছে, কি নতুন প্রোডাক্ট স্যার, পারফেক্টলি স্যুট করবে আপনার সাথে। এবং দেখেন ওই দোকানদার কিন্তু আপনি আমার মতো অনেক হয়তো পড়াশোনা করে নাই, বাট সাইকোলজি বুঝে বলে যে এইটাই আপনার জন্য আসছে, হয়তো এই কথাটা আরো 10 জনকে বলে, তারপরেও কাস্টমার বিকামস হ্যাপি, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, উই ওয়ান্ট টু নেগোশিয়েট ফর সেলিং। আমরা নেগোশিয়েট করি সেলিং এর জন্য, রাইট? তো এই যে দেখেন যে এই যে ছোট্ট একটা কথা যে এমপ্যাথাইজ করা, এমপ্যাথাইজ মানে হচ্ছে যে ভাই এটা আপনার জন্যই, এই আইডিয়া আমি 10 জায়গায় বিক্রি করি নাই বস, ইট ইজ ফর ইউ। সো আমি এটা রাইখে দিছি আপনার জন্য, আমি জানতাম এটা আপনি আসবেন 2 দিনের ভিতর, অথবা আমি জানতাম এই পিচটা আপনার জন্যই যাবে, দ্যাটস ওয়াই আমি খুব চমৎকার ভাবে পিচটা করি, দ্যাট ইজ কল্ড এমপ্যাথাইজ। এবং এই এমপ্যাথি যদি আপনি ক্রিয়েট করতে পারেন, দ্যাট মেক্স এ হিউজ সেন্স এজ ফার এজ নেগোসিয়েশন ইজ কনসার্ন। আমার মনে হয় যে আমরা একেবারে শোর শেষ প্রান্তে চলে এসেছি, এবং আমি আর সময় দিতে চাচ্ছি না। আজকে খুব টাফ গেম আছে, আমি জানি না হোয়াট দ্য সাপোর্ট অফ ব্রাজিল ও আর্জেন্টিনা, বাট এগেইন আর্জেন্টিনা যদি না থাকে তাহলে খেলার যে জৌলুস, যে আমরা যেভাবে আমরা বাঙালিরা যেভাবে উত্তেজিত থাকি ফর ব্রাজিল এন্ড আর্জেন্টিনার জন্য যেরকম থাকি, আমার মনে হয় আর্জেন্টিনা এর রেসে থাকা উচিত, এন্ড উইশ ফর দ্য আর্জেন্টিনা, শুভকামনা। এবং আমার মনে হয় যে আমাদের খেলার যে একটা বর্ণিল সিচুয়েশন, এটার জন্য দুইটা দলেরই থাকা উচিত। এবং আগামী শোতে আমার সাথে খুব ওয়ান্ডারফুল গেস্ট থাকবে আগামী বুধবার রাতের বেলায়, এজেন্টেড বুধবার রাতের বেলায় সেম টাইম 9টা থেকে 10টা। আই হোপ যারা আমাদেরকে শুনছেন অথবা যারা ফেসবুকে যুক্ত আছেন তারা থাকবেন। স্কিলস টু গ্রো, and I'll come with a wonderful guest next week and hope it will be very interesting conversation all the way. সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা, শুভরাত্রি, গুড নাইট।